ওয়েলকাম টু বায়োলজিক নেচার টক। আজ আমাদের সঙ্গে আছে চন্দননগর নিবাসী এবং আমার বন্ধুস্থানীয় ডক্টর সৌগত ঘোষ। সৌগত গুজরাটের আরকে ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। সো অ্যাক্টিভ রিসার্চের সঙ্গে যুক্ত সৌগতকে নেচার টকে স্বাগতম। নমস্কার সন্দীপ। এই নেচার টকে আমাকে কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা সত্যি খুব ভালো উদ্যোগ যে আজকে স্টুডেন্টরা লকডাউনে বাড়িতে বসে আছে, তাদের জন্য যদি আমরা এই প্ল্যাটফর্ম ইউজ করে নতুন কিছু তথ্য তাদের কাছে তুলে ধরতে পারি, তার জন্য এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ এবং তোমাকে তাই জন্যে অভিনন্দন জানাই। এখনকার ছাত্রছাত্রীদের গবেষণায় আসা নিয়ে ডক্টর সৌগত ঘোষের টিপস। তুমি যে প্রশ্নটা করছো যে এখনকার ছাত্রছাত্রীদের গবেষণায় আসা নিয়ে কিভাবে তারা আসতে পারে, গবেষণা কেন্দ্রিক চিন্তাধারা কিভাবে তাদের মধ্যে বিকাশ ঘটতে পারে, তা সেইটা বলতে গেলে তোমাকে প্রথমেই বলি যে এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। এটা আস্তে আস্তে মন যত ইনকুইজিটিভ হবে, মনের মধ্যে যত কিউরিয়াসিটি বাড়বে ধীরে ধীরে, আর অবজারভেশন ক্ষমতা যত প্রবল হবে, তত কিন্তু তাদের আস্তে আস্তে তাদের চিন্তাধারা গবেষণা কেন্দ্রিক হবে। আমি একটা ছোট্ট তোমাকে উদাহরণ দিই। আমার এক স্টুডেন্ট ছিল সমীক্ষা। তা আমি তো পুনাতে অনেক বছর ছিলাম, তো পুনে ইউনিভার্সিটিতে আমার এক স্টুডেন্ট ছিল। তা সে যখন একদিন জাম খেলো, সে দেখলো যে তার জিভটা একটা ভায়োলেট কালার, একটা রং ধরেছিল জামের পিগমেন্টের জন্য। তারপর সে যখন লেবু খেলো, তখন সে অবজার্ভ করলো যে সেই রংটা কিন্তু চেঞ্জ হয়েছে। তখন সে আমাকে এসে বলল যে স্যার, যদি এই জামের যে পিগমেন্টটা আজকে কালার চেঞ্জ করছে, এটা দিয়ে যদি আমি একটা পিএইচ ইন্ডিকেটর বানাতে পারি। তা সেই পিএইচ ইন্ডিকেটর সে প্রথম ওই জামের পিগমেন্টটাকে আইসোলেট করলো মিথানল দিয়ে, তারপর আলাদা আলাদা পিএইচে যখন রাখা হয়, দেখা গেলো অদ্ভুতভাবে প্রত্যেকটা ডিফারেন্ট পিএইচ, অ্যাসিডিক পিএইচে তার আলাদা কালার, নিউট্রালে আলাদা কালার, আর অ্যালকালাইন পিএইচে আলাদা কালার। তা সেইভাবে একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ভাবো, জাস্ট বিকজ অফ অবজারভেশন, শুধু অবজার্ভ করে কত সুন্দর একটা নতুন আইডিয়া তার মাথার মধ্যে এলো এবং সেটাকে সে বাস্তবায়িত করলো। তা এইভাবেই বিজ্ঞান মানসিকতা বা বৈজ্ঞানিক চেতনার কিন্তু বিকাশ হয়। একদিনে এটা হবে না। আর টিচারদের সাহায্য করতে হবে স্টুডেন্টদের, কারণ এটা এটা ইউনিডাইরেকশনাল না, এটা বাই ডাইরেকশনাল। যেমন স্টুডেন্টরা তাদের প্রশ্ন নিয়ে আসবে টিচারদের কাছে, টিচারদেরও সেই জায়গায় একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য এই বৈজ্ঞানিক চেতনার বিকাশ ঘটানোর। আমি যদি ঠিকঠাক মনে করতে পারি, বছর কয়েক আগে নিউজ পেপারে কোনো ফলের মধ্যে কিছু ন্যানো পার্টিকেল আবিষ্কার নিয়ে তোমার একটা নিউজ এসেছিল, তো সেটা নিয়ে দর্শক বন্ধুদের যদি কিছু বলো। হ্যাঁ, বাবা, তোমার মনে আছে। অনেকদিন আগে, এই বেশ কিছুদিন আগে একটি বাংলা সংবাদপত্রে একটা আর্টিকেল এসেছিল যে ডায়োস্কোরিয়া বালবিফেরা বলে একটি গাছ থেকে আমরা ন্যানো পার্টিকেল তৈরি করেছিলাম। এটা কিভাবে, কারণ আমি তো অনেক বছর, 15 বছর আমি পুনাতে ছিলাম, মহারাষ্ট্রে ছিলাম, তারপর গুজরাট, এখন ইউএসএতে আছি, বস্টনে। তা এই সুবাদে অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম। তা আমি একবার নাসিক বলে যে জেলা আছে মহারাষ্ট্রে, সেইখানে গিয়ে আদিবাসীদের সাথে ইন্টারাক্ট করি, আদিবাসীদের সাথে কথা বলি, এবং সেখানে জানতে পারি তারা এক ধরনের আলু, যেটাকে তারা এয়ার পটেটো মানে ইংলিশে বলা হয়, তা সেই আলুকে তারা চাষ করে। আর বাংলায় আমার মনে হয় চুপড়ি আলু বলা হয়। তা সেই গাছটার নাম হচ্ছে ডায়োস্কোরিয়া বালবিফেরা। তা যখন ওখানে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, মানে ধরো জল পাওয়া যায় না, ড্রট কন্ডিশন হয়, তখন ওরা এই আলুটাকে চাষ করে, আর এটা 1 বছর থাকে। এটা যখন তারা খায়, স্লো স্টার্চ রিলিজ হয়, খুব ধীরে ধীরে, কারণ এর স্টার্চ কন্টেন্ট অনেক বেশি, আর তাই জন্যে 2 দিন তাদের আর খিদে পায় না। তা আমি তখন গিয়ে দেখলাম এ তো খুব ইন্টারেস্টিং, আর কি কি এর সুবিধা, আর কি কি এর গুণ আছে। তা তাদের দেখলাম যে তাদের পপুলেশনের মধ্যে, সেই আদিবাসী পপুলেশনে ডায়াবেটিস নেই, তাদের ক্যান্সার এখনো নেই সেই পপুলেশনে। তখন বুঝতে পারলাম এই গাছটার নিশ্চয়ই খুব মেডিসিনাল ইম্পর্টেন্স আছে। আমি সেটাকে তুলে ল্যাবে আনি এবং চরক সংহিতাতে দেখি যে এই গাছটার নাম ভারাহিকন্দ, সংস্কৃত ভাষায় এটাকে ভারাহিকন্দ বলে।
তা এটা আগেকার দিনে স্বর্ণভস্য, রজতভস্য এসব তৈরি করতে আয়ুর্বেদিক ফর্মুলেশনে কাজে দিত। তখন আমি ভাবলাম তাহলে দেখি এটা দিয়ে যদি আমরা ন্যানো পার্টিকেল বানাতে পারি। আর অদ্ভুতভাবে বিশ্বাস করেন, ল্যাবের মধ্যে আমরা যখন তৈরি করি দেখি 5 ঘন্টার মধ্যে এই গাছটি গোল্ড ন্যানো পার্টিকেল ও সিলভার ন্যানো পার্টিকেল তৈরি করতে শুরু করে এই গাছের এক্সট্র্যাক্ট থেকে। আর এটা আমরা তখন পেটেন্ট করি যে এমন একটি ভারতবর্ষে গাছ আছে যে গাছটি গোল্ড ন্যানো পার্টিকেল এবং সিলভার ন্যানো পার্টিকেল তৈরি করতে পারে। আর আরেকটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে এটা যখন মাটির ওপর গাছটা যখন শেকড়কে মাটির তলায় একদম প্রবেশ করায়, তখন মাটিতে যদি গোল্ড ওর বা সিলভার ওর থাকে সেগুলোকেও কিন্তু এটা কালেক্ট করতে পারে, অ্যাকুমুলেট করতে পারে, যেটা আমরা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বায়ো অ্যাকুমুলেশন বা বায়ো ম্যাগনিফিকেশন বলি। তা খুব কম কোয়ান্টিটিতেও যদি গোল্ড বা সিলভার থেকে থাকে মাটিতে, এই গাছটি কিন্তু এই ক্যাপাবিলিটি আছে যে মাটি থেকে এটা কি করে এক্সট্র্যাক্ট করতে পারে। তা সেই ন্যানো পার্টিকেল আমরা এই ডায়াসকোরিয়া বালবিফেরা থেকে তৈরি করে রিপোর্ট করেছিলাম। তো এটা খুব একটা ইনোভেটিভ আইডিয়া ছিল। আর এইভাবেই সেই রিপোর্টটা তখন বাংলা একটা নিউজ পেপারে আসে। নেক্সট কোশ্চেন, বর্তমানে করোনা মোকাবিলায় ন্যানো টেকনোলজি কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? এখন যদি করোনার নিউজ, কোভিড-19 নিউজ চতুর্দিকেই এখন ছড়িয়ে গেছে, এবার তুমি বুঝতে পারছো যে এই ভাইরাসের এত মিউটেশন রেট যে এটার এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি করা, কোনো মেডিসিন তৈরি করা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং। তা সেইখানে প্রথমে আমাকে জানতে হবে যে ভাইরাসের সাইজ কত। এই ভাইরাসের সাইজ হচ্ছে 125 ন্যানোমিটার, 125 ন্যানোমিটার। তাই এটা যেহেতু সাইজের 125 ন্যানোমিটার, এটা ন্যানোস্কেল ভাইরাস, তা সেইভাবেই যদি আমরা একটা মেডিসিন তৈরি করতে পারি যেটা ন্যানোস্কেলে কাজ করবে, যেটা খুব মানে ছোট সাইজ, যেটা ন্যানোস্কেলে ভাইরাসের সাথে কম্প্যাটেবল হবে, তাহলে কিন্তু এটা ভাইরাসকে কন্টেন করবার জন্য বা ভাইরাসকে একটা জায়গা থেকে অন্য জায়গায় না ছড়ানোর জন্য এটা কিন্তু খুব প্রোটেক্টিভ হবে। তাই ন্যানো টেকনোলজিকে আমরা 3ভাবে এটার কেসে ইউজ করতে পারি। প্রথম হচ্ছে ভিরিসিডাল সারফেস তৈরি করবার জন্য। তো একটা যদি সারফেসের ওপর আমরা একটা ন্যানো কোটিং দিই, তাহলে কি হবে, ভাইরাসের যে ক্যাপসিড বা ভাইরাসের যে এই ভাইরাস তো নিউক্লিক অ্যাসিডের পজিটিভ সেন্স আরএনএ, তা এই আরএনএ বা ক্যাপসিড যেই সংস্পর্শে আসবে এই লেয়ারের, ন্যানো লেয়ারের সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডিনেচার হয়ে যাবে। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আর একটা দিক, সেটা হচ্ছে আজকে যে ভাইরাস যে জায়গাটা, প্রত্যেকটা ভাইরাসে একটা পোর্টাল অফ এন্ট্রি আছে, পার্টিকুলার একটা সিস্টেমে এন্টার করে আর সেটাকে অ্যাটাক করে। তা আমাদের এই ক্ষেত্রে যেটা রেসপিরেটরি সিস্টেম, তা ড্রাগকে টার্গেট করানো একটা চ্যালেঞ্জ। তাই জন্য ন্যানো টেকনোলজিতে আমাদের কিন্তু অনেক ড্রাগ ক্যারিয়ার্স আছে বা কার্গো আছে যেটা টার্গেটেড ডেলিভারি করতে পারা যায়। যেমন আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেল, একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় যাতে সেটা না ছড়ায়, ওষুধটা পার্টিকুলারলি যেখানে ইনফেকশন হয়েছে সেখানেই যাতে যায় ভাইরাসের কাছে, সেই চেষ্টা কিন্তু আমরা করতে পারি। তা সেই জন্যে এইরকম ম্যাগনেটিক ন্যানো পার্টিকেল, সুপার প্যারাম্যাগনেটিক আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলস, পিয়ন বলা হয়, এই ধরনের ন্যানো পার্টিকেল দিয়ে কিন্তু ভাইরাস টার্গেটিং করা সহজ। দ্বিতীয়, এমন কিছু ইমালশনস আছে, এমন কিছু নেবুলাইজার স্প্রে আমরা ন্যানো টেকনোলজির সাহায্যে ডেভেলপ করতে পারি, যেটা নেজাল স্প্রে হিসেবে ইউজ করা যাবে। ভ্যাকসিন ধরো হলো, বা ভ্যাকসিন এর পাশাপাশি অন্য কোনো ওষুধ হলো, কিন্তু সেই ওষুধটাকে নেজাল ক্যাভিটিতে বা লাংসে কিভাবে নিয়ে যাওয়া যাবে? কারণ ওষুধটা আমি যদি খাই সেটা কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে যাচ্ছে, কিন্তু এই ভাইরাসের যে ইনফেকশন সাইট সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আর ভাইরাসের পোর্টাল অফ এন্ট্রি কিন্তু থ্রু এরোজলস বা এয়ার ড্রপলেটসের থ্রু দিয়ে। তাই জন্য আমরা যখন নিঃশ্বাস নিই, যদি আজকে আমাদের আশেপাশের হাওয়াতে এরোজলস বা এয়ার ড্রপলেটস আছে, সেটা কিন্তু আমাদের নেজাল ক্যাভিটি থ্রু দিয়ে গিয়ে রেসপিরেটরি ট্র্যাককে ইনফেক্ট করে। তাই জন্য এই জায়গাতে যদি আমি নেবুলাইজার ইউজ করি, সেই নেবুলাইজার কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে এই যে এয়ার ক্যাভিটিটাকে কভার করতে পারে। তাই জন্য এটাকে ড্রাগ ডেলিভারি সিস্টেম হিসেবে ইউজ করা যেতে পারে, যে ন্যাজাল স্প্রে বা ন্যাজাল ড্রাগস কিভাবে ভাইরাসের এগেনস্টে কোভিড-19 ডেলিভার করা যায়, তার জন্য ন্যানো পার্টিকেলকে খুব ভালোভাবে ইউজ করতে পারে।
ডিবিটির ফোল্ডস্কোপ প্রোগ্রামের সাথে তুমি অনেকদিন ধরে যুক্ত, তো এই ফোল্ডস্কোপ নিয়ে যদি স্টুডেন্টসদের কিছু কথা বলো। ইনফ্যাক্ট আমিও ঠিক করে রেখেছিলাম যে আমাদের কলেজে তোমাকে ডাকবো একটা ওয়ার্কশপ করার জন্য, যাতে স্টুডেন্টসরা হাতে কলমে শিখতে পারে। ডিবিটির যে প্রোগ্রামটি বলছো, ডিবিটি ফোল্ডস্কোপ, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি একটা প্রজেক্ট আনায়। 2017 সালে সমস্ত ইন্ডিয়ার বিভিন্ন সায়েন্টিস্ট, রিসার্চার্স এবং এডুকেশনাল ইনস্টিটিউশনের যে টিচার, প্রফেসররা আছে, সবাইকে বলা হয়েছিল যে আপনাদের যদি কোনো একটা আইডিয়া থাকে পার্টিকুলার, যে ফোল্ডস্কোপকে কিভাবে ইউজ করা যায়। তো প্রথমে যে ফোল্ডস্কোপ কি, কেন এটার নাম হঠাৎ ফোল্ডস্কোপ কেন? এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক প্রফেসর ডক্টর মনু প্রকাশ এই ফোল্ডস্কোপ মাইক্রোস্কোপটা উনি আর কি ইনভেন্ট করেন। আর ওর মাইক্রোস্কোপটার ডিজাইনে ওনার পিএইচডি স্টুডেন্ট জিম সাইবুলস্কিরও একটা বড় অনুদান সেই জায়গাতে আছে। তা এই মাইক্রোস্কোপটা যখন তৈরি হয়, এটা একটা পেপারকে ফোল্ড করে এই মাইক্রোস্কোপটা তৈরি হয়। এর বেশ কিছু ফিচার্স আছে যেগুলো তোমাকে মানে এই টক শো এর মাধ্যমে আমি স্টুডেন্টদেরকে জানাতে চাই যে কেন এই মাইক্রোস্কোপ এত পপুলার হয়েছে এত কম টাইমে। প্রথমত এর লাইট ওয়েট। এই মাইক্রোস্কোপটা মাত্র 10 গ্রাম। এই মাইক্রোস্কোপ যে পেপার দিয়ে তৈরি হয়েছে, সেই পেপারটা জলের তলায় 20 দিন থাকে, সেই পেপারটা নষ্ট হয় না, সেটা স্পেশাল একটা পেপার। এই মাইক্রোস্কোপটা ইউজ করে আজকে ভিডিও রেকর্ড করা যায়, যদি প্যারামেশিয়াম বা অন্য কোনো অর্গানিজমের মুভমেন্ট রেকর্ড করতে পারা যায়, মোবাইলের সাহায্যে ভিডিও রেকর্ড করতে পারা যাবে। এই মাইক্রোস্কোপটা ইউজ করে স্টিল ফটোগ্রাফি করতে পারা যাবে। এই মাইক্রোস্কোপটা একটা পেছনে একটা পার্টিকুলার ট্যাগ নাম্বার দেওয়া হয়, ইউনিক আইডি নাম্বার দেওয়া হয়। তা সেইটা ইউজ করে আজকে কিন্তু আমাদের গ্লোবাল কমিউনিটি মাইক্রোকজম আমরা পোস্ট করতে পারি, বিভিন্ন লোকের, আমরা সায়েন্টিস্টদের আমরা মতামত নিতে পারি, ডিসকাশন করতে পারি। একটা হিউজ গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটির আমরা একটা মেম্বার হিসেবে সেখানে আমরা সায়েন্টিফিক ডিসকাশন করতে পারি, আমাদের যা যা ফাইন্ডিং সেগুলোকে পোস্ট করতে পারি। আর এই মাইক্রোস্কোপটা, এই যে টোটাল মাইক্রোস্কোপটার কথা আমি বলছি, আমাদের নর্মাল মাইক্রোস্কোপে 100x ম্যাগনিফিকেশন থাকে, তো সবাই দেখেছে অয়েল ইমার্শন মাইক্রোস্কোপ, অয়েল ইমার্শন লেন্স, যেটা 100x ম্যাগনিফিকেশন। এই মাইক্রোস্কোপটার ম্যাগনিফিকেশন হচ্ছে 140x ম্যাগনিফিকেশন। তাহলে তুমি ভাবো যে একটা 15,000 20,000 টাকার যে বড় মাইক্রোস্কোপ, তার থেকে এটা কত লাইট ওয়েট, কত পোর্টেবল। সব থেকে বড় কথা হলো এই মাইক্রোস্কোপটার দাম হচ্ছে $1, যেটা অর্থাৎ 70 থেকে 75 টাকার কাছাকাছি। স্টুডেন্টরা যদি অর্ডার করতে চায়, এখন যেহেতু আমেরিকা থেকে ইম্পোর্ট হচ্ছে তাই এর দাম একটু বেশি হয়, কিন্তু যদি বাল্ক অর্ডারে আসে, যে ক্লাসরুম টিচিং কিট, সেগুলো অনেক সস্তা পড়ে। তাই foldscope.com থেকে স্টুডেন্টরা কিন্তু আনাতে পারে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন একটা প্রজেক্ট প্রপোজাল চায় যে আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে আপনারা দিন। তা আমার যেহেতু ন্যানো মেডিসিন নিয়ে কাজ, আমার ব্যাকটেরিয়াল বায়োফিল্মস নিয়ে কাজ, সেইটার ওপর আমরা একটা প্রজেক্ট সাবমিট করি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই প্রজেক্টটা আমাদের অ্যাওয়ার্ড করে। তা সেই প্রজেক্টটা এতদিন কি হতো, যখন আমরা কোনো সায়েন্টিফিক ফান্ডিং পেতাম, সেই ফান্ডিংটা ইউজ হতো শুধু সায়েন্টিফিক রিসার্চের জন্য। কিন্তু এতে এই ফোল্ডস্কোপ প্রজেক্টে আমার দুটো কাজ ছিল। একটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক রিসার্চ, যেটা আমরা করছি, পাশাপাশি আজকে আমাদের গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন স্কুলে কলেজে যদি কোনো স্টুডেন্টের মাথায় নতুন আইডিয়া থাকে, যেমন একটা পেপারকে একটা মাইক্রোস্কোপে কনভার্ট করা যায়, সেইভাবে এই ফোল্ডস্কোপের ব্যাপারে আমরা, ফোল্ডস্কোপ ইনোভেশনের ব্যাপারে আমরা স্কুল কলেজে ক্যাম্পেইন করতাম। স্টুডেন্টদেরকে আমরা প্রমোট করতাম যাতে নতুন আইডিয়াকে নিয়ে আসে, ফোল্ডস্কোপের মধ্য দিয়ে যাতে নতুন কিছু, অন্য কিছু তারা খুঁজে বার করতে পারে, তারা নিজেদের এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারে। আর আমাদের যেটা উদ্দেশ্য ছিল, এটাকে একটা পকেট মাইক্রোস্কোপ হিসেবে সবাইকার কাছে আনা। 70 টাকার মাইক্রোস্কোপ আমার মনে হয় না আজকালকার দিনে কেউ কিনতে পারবে না। তাই জন্য তাদের নিজের যদি একটা মাইক্রোস্কোপ থাকে, তারা কিন্তু বাড়িতে যথারীতি যখন ইচ্ছে সেটাকে ইউজ করতে পারে। আজকে যেমন ধরো আমাদের সময়, তুমিও জানো, আমিও জানি, যে আমরা যখন ক্লাস 10-11-এ পড়েছি, তখন আমরা মাইটোসিস মিওসিস শুধু বইতে পড়েছি। এখন কিন্তু ফোল্ডস্কোপ আসাতে সেই স্টুডেন্টের কাছে যদি ফোল্ডস্কোপ থাকে, সে বাড়ি থেকে একটা পেঁয়াজের খোলা নিয়ে, পেঁয়াজের স্কেল নিয়ে, অনিয়ন স্কেল নিয়ে, সে কিন্তু অনায়াসে তার তলায় রেখে উইদিন 5 মিনিটস সে কিন্তু মাইটোসিস যে হচ্ছে, একটা সেল কেমন দেখতে হয়, সেল ওয়াল কেমন দেখতে হয়, সেটা সে কিন্তু বাড়িতেই দেখতে পায়। তা সেই যে ব্যাপারটা, এটা কিন্তু ফোল্ডস্কোপের মাধ্যমে পসিবল। আর এটার জন্যই আমরা ফোল্ডস্কোপকে প্রমোট করেছিলাম। অদূর ভবিষ্যতে আমার কোনো ছাত্রছাত্রীকে কি ডক্টর সৌগত ঘোষের কাছে গবেষণায় পাঠাতে পারি? আজকে যে স্টুডেন্টদের কথা বলছো, যে আমি অবশ্যই মানে এটা সত্যি খুব একটা ভালো জায়গা, ভালো দিক তুমি তুলে ধরেছো।
যে আমরা কিন্তু সবাই চাই যে ভালো স্টুডেন্টকে আমাদের কাছে আনতে, এবং অবশ্যই আমার যদি কোনো স্টুডেন্ট যদি আসতে চায় তাহলে আমার ল্যাবে বা আমার সাথে কাজ করতে চায়, নিশ্চয়ই সে তো খুব ভালো জিনিস এবং অবশ্যই আমরা চেষ্টা করব। বাট তার পাশাপাশি আজকে তুমি বুঝতে পারছো যে একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে রিসার্চ করা বা অন্য স্টেটে বা অন্য কান্ট্রিতে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক ভালো ভালো স্কিমস, অনেক ভালো ভালো প্রপোজাল আছে, যেমন কেভিপিআই, কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা। সেই কেভিপিআই এর প্রত্যেক বছর কলস আসে, স্টুডেন্টরা যদি সেই কেভিপিআই এ সিলেক্টেড হয় তারা কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট, একটা তারা ফেলোশিপ, একটা রিওয়ার্ড পায়, কিছু কন্টিনজেন্সি গ্র্যান্ট থাকে। তা আমি বলবো যে স্টুডেন্টরা যেন এই কেভিপিআই, খুরানা ফেলোশিপ, এই জিনিসগুলো যেন তারা অ্যাপ্লাই করে, যাতে তারা বিভিন্ন ল্যাবে থ্রু আউট ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড তারা যাতে গিয়ে নিজের যে রিসার্চ, নিজেদের যে বিভিন্ন এরিয়া অফ এক্সপার্টাইজ সেটা যাতে এক্সপ্লোর করতে পারে, ভালো অনেক বড় সায়েন্টিস্টদের আন্ডারে তারা কাজ করবার সুযোগ পায়। তাই আমি বলবো যে অবশ্যই, আমি তো স্টুডেন্ট এরকম এনথুজিয়াস্টিক স্টুডেন্ট পেলে তো খুবই ভালো, আমি অবশ্যই তাকে আমন্ত্রণ জানাবো। আর অন্য বিভিন্ন, যেমন প্যাশ্চার ইনস্টিটিউট আছে মাইক্রোবায়োলজিতে, এরকম অনেক ইনস্টিটিউটের কিন্তু খুব ভালো ভালো ফেলোশিপ থাকে, তারা যেন সেটা অ্যাপ্লাই করে। সৌগতর কাছে আমার শেষ প্রশ্ন, বর্তমান ছাত্রছাত্রীদের জন্য তোমার কোনো উপদেশ বা পরামর্শ? দেখো, স্টুডেন্টদের জন্য পরামর্শ বলতে গেলে একটা কথা জানাই যে আমরা কিন্তু ক্লাস 11-12 আন্ডার গ্র্যাজুয়েট অব্দি সায়েন্স থেকে নিই, কিন্তু যখন একটা স্টুডেন্ট মাস্টার্স করছে তাদের কিন্তু সায়েন্সকে কিছু নতুন করে কন্ট্রিবিউট করবার একটা সুযোগ থাকে। তাই একটা কথা বলি যে আজকে মাস্টার ডিগ্রিতে যে স্টুডেন্টরা পড়ছে তারা কিন্তু একটা প্রজেক্ট করবার সুযোগ পায়, ডেজার্টেশন প্রজেক্ট যেটাকে আমরা বলি। তা সেই ডেজার্টেশন প্রজেক্টটাকে তারা যেন খুব ভীষণ ইম্পর্টেন্স দেয়, খুব প্রাধান্য দেয়, এবং ডেজার্টেশন প্রজেক্ট থেকে তারা যদি অন্তত একটা বা দুটো ইন্টারন্যাশনাল পাবলিকেশন চেষ্টা করে আনবার, তাহলে কিন্তু তাদের সিলেকশন প্রসেসটা অনেক সুবিধা হয়। তারা সায়েন্সকে কিছু দিয়েছে। আর দ্বিতীয়ত, যখন সিলেকশন হয় যে কোনো ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল ইনস্টিটিউটে রিসার্চকে নিজের কেরিয়ার করে নিয়ে যাওয়ার জন্য, সবাই দেখে তার কন্ট্রিবিউশন কি, তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে কিনা। তাই একটা বা দুটো পাবলিকেশন তাদের একাডেমিক কেরিয়ারে যদি তারা করতে পারে তাহলে খুবই ভালো। এবং তাই জন্য আমি বলবো যে ডিজার্টেশন প্রজেক্টটাকে অন্তত কেউ যেন লাইটলি না নেয়। আর টিচারদেরও কর্তব্য, টিচারদেরও একটা দিক আছে, যাতে টিচাররাও স্টুডেন্টকে সে হ্যান্ড হোল্ডিংটা করে, সেই সাপোর্টটা দেয়, যাতে একটা সুন্দর পাবলিকেশন আসে। এবং সেই একটা সায়েন্টিফিক কন্ট্রিবিউশন, একটা সায়েন্টিফিক পেপার, একটা সায়েন্টিফিক পাবলিকেশন এলে তাদের সিলেকশনে কখনো অসুবিধা হবে না, আর ডেফিনেটলি এটা খুব কাজে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ সৌগত, সুদূর বস্টন থেকে নেচার টকে আসার জন্য। থ্যাংক ইউ সন্দীপ, আরেকবার আমি অসংখ্য তোমাকে ধন্যবাদ জানাই, আর অভিনন্দনও জানাই যে এই একটা ভালো টক শো অর্গানাইজ করবার জন্যে, অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আর সত্যি খুব ভালো লাগলো আজকে এই টক শোয়ে তোমার সাথে কথা বলতে পেরে, তোমার মাধ্যমে বা এই টক শোর মাধ্যমে বহু আমাদের স্টুডেন্ট, আমাদের টিচার, আমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছতে পেরে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমার স্টুডেন্টস এবং ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন মনে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখতে পারো। আমি চেষ্টা করব সৌগতর কাছে তোমাদের প্রশ্ন পৌঁছে দিতে, এবং তার উত্তর চলে আসবে কমেন্ট বক্সে। If you find this video helpful, don't forget to like, comment and share. So see you all in the next episode of Nature Talk with another new guest.